ওয়েলকাম গাইড টু এডুকেশন। মাই নেম ইজ সুমন সামন্ত। প্রত্যেককেই গাইড টু এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আবারও অনেক অনেক ধন্যবাদ। তো দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় তোমরা পিপিটির মাধ্যমে দেখতেই পাচ্ছ, ফ্রন্ট পেজে উঠেছে যে আজকে আমাদের কি বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো যারা রেগুলার ভিডিও দেখো তাদেরকে বলতে হবে না, যারা নতুন তাদের জন্য আমি বলে দিই, চ্যানেলটি আমার সম্পূর্ণরূপে এডুকেশন সাবজেক্ট অর্থাৎ এডুকেশন সাবজেক্টের বিভিন্ন ইউনিভার্সিটি রিলেটেড যে সমস্ত ইউনিট বা পেপারগুলি রয়েছে সেখানে আমি তার উপরে ভিডিও করে থাকি। বিশেষত আমি যে বিগত কয়েকদিন আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি বা কয়েক মাস ধরে, সেটি হচ্ছে যে তোমরা জানো যে এসএলএসটি যে শিক্ষক নিয়োগ হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গলে দুটি প্রসেসের মাধ্যমে, একটি এসএসসি এবং এমএসসি, অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর যে শিক্ষক নিয়োগ হয়ে থাকে এমএসসি এবং এসএসসি, যদি আমরা এডুকেশন সাবজেক্টের সিলেবাস ফলো করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যে সেকেন্ড ইউনিট রয়েছে, সেকেন্ড ইউনিটে যে জায়গার উপরে আমাদেরকে চর্চা করতে হবে সেই চর্চার জায়গা হলো সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, অর্থাৎ আমরা বলতে পারি যে মনস্তাত্ত্বিক যে ভিত্তি রয়েছে শিক্ষাক্ষেত্রে সেই বিষয় নিয়ে আমাদেরকে চর্চা করতে হবে। তো যারা প্রিপারেশন নিচ্ছ বা এই ভিডিওর জায়গা পর্যন্ত পৌঁছেই গিয়েছো তারা ভালোভাবে অবশ্যই সিলেবাস স্টাডি করেছো, তাদেরকে আর বলার কিছু নেই। আবারও বলছি, আজকে আমি আলোচনা করব যে এসএলএসটি একাদশ দ্বাদশ শ্রেণীর যে এডুকেশন সাবজেক্টের শিক্ষক নিয়োগ হতে চলেছে, এমএসসি বা পরবর্তী সময়ে যে এসএসসি হবে, তো এই সিলেবাসের উপরে ভিত্তি করে আজকে আমি এই যে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এই রিলেটেড প্রায় 3-4টি আমার ভিডিও রয়েছে, এটি আরও একটি ভিডিও। এখানে আমি এমসিকিউ 1 থেকে 26 অর্থাৎ 26টি প্রশ্ন আলোচনা করেছি এবং 26টি প্রশ্ন তুলে ধরেছি। এখানে প্লাস চিহ্ন এই জন্যই দিয়েছি কারণ আমি রিলেটেড ভিডিও কিছু প্রশ্ন আলোচনা করে থাকি, প্রশ্ন উত্তর তোমরা দেখতে পাবে যে এখানে 26টি প্রশ্ন দেয়া থাকলেও আমি রিলেটেড আরও কিছু প্রশ্ন আলোচনা করব, আমি কথা দিলাম। তো আবারও বলছি, এই ইউনিটের উপরে আমি কিছু ভিডিও করেছি, আবার নেক্সট আরও আজকে 26টি প্রশ্ন আমি আলোচনা করব। অনেকেই আমার ভিডিওর জন্য বারবার কমেন্ট করেছে ভিডিও আনার জন্য। তো যাই হোক, আজকে আমি আবার নতুন একটি ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম। এখানে গুরুত্বপূর্ণ আমি কিছু প্রশ্ন আলোচনা করব, আর একেবারেই কথা বাড়াবো না, অনেক বেশি কথা হয়ে গেল তাই। আচ্ছা, আমরা একেবারে এক এক করে 26টি প্রশ্ন আর রিলেটেড প্রশ্ন কিছু আলোচনা করে নেব। আচ্ছা দেখো, আমরা ফার্স্ট প্রশ্ন দেখতে পাচ্ছি, মনোবিদ্যার বিবর্তনের ইতিহাস কি নামে পরিচিত? তো কি বলছে প্রশ্ন, আবারও পড়ে নেব। মনোবিদ্যার যে বিবর্তনের ইতিহাস অর্থাৎ মনোবিজ্ঞান যে সূচনা হয়েছিল, মনোবিজ্ঞানের নতুন যে কনসেপ্ট আমরা দেখতে পাই সাইকোলজির, এর যে বিবর্তনের ইতিহাস সেটি কি নামে পরিচিত? হিস্ট্রি অফ সাইকোলজি, স্কুল অফ সাইকোলজি, ব্যাকগ্রাউন্ড অফ সাইকোলজি, না বিগিনিং অফ সাইকোলজি? তো এই প্রশ্ন আমাদেরকে কি চাইছে না, মনোবিদ্যার যে বিবর্তনের ইতিহাস সেটি কি নামে পরিচিত? তো সেটি আমাদের পরিচিত হচ্ছে স্কুল অফ সাইকোলজি নামে পরিচিত। আমাদের কাছে কি নামে পরিচিত? স্কুল অফ সাইকোলজি। অপশন বি হচ্ছে একের অ্যান্সার। একের অ্যান্সার কি হচ্ছে? অপশন বি, স্কুল অফ সাইকোলজি। দুইয়ের প্রশ্ন আছে, মনোবিদ্যার আদি প্রণেতা কাকে বলা হয়? কি বলেছে? মনোবিদ্যার যদি আমরা যেটা বললাম যে বিবর্তনের ইতিহাস অর্থাৎ স্কুল অফ সাইকোলজি ফলো করি, তাহলে আমরা দেখতে পাবো যে মনোবিদ্যা প্রথম যখন সূচনা হয়েছিল তখন সাইকোলজি দ্য সায়েন্স অফ সোল, তারপরে আসলো সাইকোলজি দ্য সায়েন্স অফ মাইন্ড, তারপর আসলো সাইকোলজি দ্য সায়েন্স অফ কনসিয়াসনেস। কিন্তু রিসেন্ট মনোবিদ্যাকে কি বলছে? যে সাইকোলজি দ্য সায়েন্স অফ বিহেভিয়ার অর্থাৎ আচরণের বিজ্ঞান। বর্তমানে এই ধারাতে আমরা দেখতে পাই সাইকোলজিকে, প্রথমে সোল, তারপরে মাইন্ড, তারপরে হচ্ছে আমাদের আছে চেতনা, তারপরে কি আছে? আচরণ। কিন্তু এখানে একটা সেই রকমই বিষয় বলেছে যে মনোবিদ্যার আদি প্রণেতা কাকে বলে, অর্থাৎ আদি মানে যখন সূচনা লগ্নে, প্রণেতা কাকে বলছে? ওয়াটসন, ম্যাকডুগাল, অ্যারিস্টটল, না থর্নডাইক? তো মনোবিদ্যার আদি প্রণেতা যাকে বলা হয় সেটি হচ্ছে অপশন সি, অ্যারিস্টটল। কাকে বলা হচ্ছে? অ্যারিস্টটল। আমি আবারও বলছি, আমি রিলেটেড বিষয়গুলো আলোচনা করছি, তোমরা একটু ধ্যানে রাখবে, খেয়াল রাখবে, রিলেটেড অনেক কিছু বিষয় আমি আলোচনা করছি। তিনের প্রশ্ন আমরা দেখে নেব সরাসরি। তিনের প্রশ্ন বলছে, মনোবৈজ্ঞানিক গবেষণাগার, একটু মিস্টেক হয়েছে, মনোবিজ্ঞানী গবেষণাগার নয়, এটা মনোবৈজ্ঞানিক গবেষণাগার প্রথম কত সালে স্থাপন হয়? 1856, 1876, 1879, 1979। তো এখানে একটা বিষয় বলি যে
অনেকেই আমরা জানি যে মনোবৈজ্ঞানিক গবেষণাগার স্থাপন করেছেন যে ব্যক্তি, তার নামটা আমরা মনে রাখি, ইউনিভার্সিটি মনে রাখি, কোন ইউনিভার্সিটি থেকে তিনি এই গবেষণা শুরু করেছিলেন, কিন্তু সালটা অনেক সময় আমাদের কাছ থেকে হারিয়ে যায়। তাই আমি এখানে সালটি বলছি, তার সাথে সাথে আমরা নামগুলো তো জানি, যাদের প্রিপারেশন খুব ভালো আছে তাদের সহজ তাদের কাছে, কিন্তু যাদের প্রিপারেশন নেই, নতুন বা শুরু করেছে, তাদের ক্ষেত্রে এই প্রশ্নগুলোই জটিল মনে হয়। তো তাহলে আমি বলে দিলাম যে তিনের যে প্রশ্ন, তার অ্যান্সার হচ্ছে 1879 সালে তিনি প্রথম মনোবৈজ্ঞানিক গবেষণাগার স্থাপন হয়। কিন্তু কে না, ভুন্ড, অধ্যাপক ভুন্ড বা উন্ড আমরা বলে থাকি, ভুন্ড প্রথম মনোবৈজ্ঞানিক গবেষণাগার স্থাপন করেন বা সাইকোলজিক্যাল ল্যাবরেটরি বলতে পারি, কোথায় না, লাইপজিগ ইউনিভার্সিটি। তাহলে আমি কতকগুলি প্রশ্ন আলোচনা করলাম। লাইপজিগ বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি থেকে অধ্যাপক ভুন্ড, কত সালে, 1879 সালে। আমরা 4 প্রশ্নে চলে যাব। 4 প্রশ্নে বলছে আচরণবাদীদের মধ্যে অন্যতম হলেন নিম্নলিখিত কোন মনোবিদ। এখানে যে নিচে যে ব্যক্তিদের আছে তাদের মধ্যে তারা আচরণবাদ, কিন্তু নিচে বলতে চাইছে আচরণবাদীদের মধ্যে অন্যতম কে, ফ্রয়েড, স্পিয়ারম্যান, ওয়াটসন না ফ্রয়েবেল। আচরণবাদীদের মধ্যে যদি আমরা দেখি, আচরণবাদীদের মধ্যে মেন ব্যক্তি হচ্ছে এখানে 3-4 জনের মধ্যে ওয়াটসনকে বলা হয় প্রধান বা অন্যতম আচরণবাদ। উনি বলেছিলেন যে মনোবিদ্যালয় প্রাণীর আচরণ অনুশীলনকারী বিজ্ঞান। নেক্সট আমরা চলে যাব 5 প্রশ্ন। 5 প্রশ্ন বলছে আধুনিক মনোবিদ্যার জনক কাকে বলা হয়। অপশন এ জন লক, অপশন বি ফ্রয়েড, অপশন সি হার্বার্ট, ডি হচ্ছে অ্যারিস্টটল। তো কি বলেছে খেয়াল করো, যে আধুনিক প্রণেতা কিন্তু আমরা পেয়েছিলাম, তাহলে এখানে আর অ্যারিস্টটলকে মাথায় আনবো না। প্রণেতা হলে সেখানে আমরা বলতাম মনোবিদ্যার প্রণেতা অ্যারিস্টটল ছিল, কিন্তু এখানে হচ্ছে আধুনিক যে মনোবিদ্যার যে কনসেপ্ট, যে জনক, সেটা কাকে বলা হচ্ছে, জন লক, ফ্রয়েড, হার্বার্ট না অ্যারিস্টটল। তো এটি একটি বিষয় যে অপশন এ জন লক, কিন্তু বিতর্কিত কিছু থাকে আমাদের সোশ্যাল মিডিয়াতে, আমরা গুগল সাইট সার্চ করি, ফ্রয়েড দেখা যায়। তো এটা আমাদের, এগুলো বিতর্কিত প্রশ্ন, এগুলো অপশনের উপরে নির্ভর করবে, কারণ ফ্রয়েডও অনেক ক্ষেত্রে দেওয়া আছে, কিন্তু আমি এখানে জন লক বলছি। কিন্তু ফ্রয়েড মানে ধরো এগুলো বিতর্কিত কেন বলছি, কারণ যদি অপশন ফ্রয়েড থাকে বা অনেক ক্ষেত্রে দুটো দিলেই সেখানে অ্যান্সার হতে পারে, এরকম আমরা বোর্ডের অনেক প্রশ্ন দেখতে পাই। 6 প্রশ্ন আমরা দেখে নেব। 6 হচ্ছে মানুষ জন্মের সময় একেবারেই অভিজ্ঞতাহীনভাবে জন্মায়। প্রশ্নটাকে আবারও পড়েছি, মানুষ যখন জন্মায় কি বলছে না, একেবারে অভিজ্ঞতাহীনভাবে জন্মায়, তার মন থাকে একটা পরিষ্কার সিলেটের মতো, যেটিকে ইংলিশে বলছে টাবুলা রাসা। মতে টাবুলা রসা, সিলেটের মতো, মতটি কে বলেছেন বা এটি কে বলেছেন, আমরা এরকম ভাবতে পারি, জন লক, পেস্তালাসি, হার্বার্ট না রুসো। তো আবারও বলছি, টাবুলা রসা একটা কনসেপ্ট মনে রাখবো, যে অনেক সময় বলতে পারি যে টাবুলা রসা যে কনসেপ্ট সেটি কে বলেছেন, আর বলতে থাকে সিলেটের মতো পরিষ্কার মানুষের মন, বা একটা শিশুর জন্মের সময় তার মন থেকে সিলেটের মতো পরিষ্কার, এটি কে বলেছেন, তো সেটি হচ্ছে অপশন এ জন লক। আচ্ছা, নেক্সট আমরা স্টেপে চলে যাব। নেক্সট স্টেপ হচ্ছে 7 যে প্রশ্ন, সেখানে বলছে প্রয়োগমূলক মনোবিদ্যার সূচনা হয় কার হাত ধরে। আবারও বলছে, দেখো মনোবিদ্যার দুটো শ্রেণী বিভাগ আমরা মেনলি দেখতে পাই, একটা হচ্ছে তত্ত্বগত, একটা প্রয়োগগত। শিক্ষাক্ষেত্রে বেশি যেটা অ্যাপ্লাই হয়, যে আমরা যখন দেখি যে শিক্ষামূলক মনোবিদ্যা কোনটা, না মনোবিদ্যার প্রয়োগমূলক দিক হচ্ছে শিক্ষা মনোবিদ্যা, সেরকম ভাবে যে মনোবিদ্যার যে প্রয়োগমূলক দিক, এই প্রয়োগমূলক মনোবিদ্যার সূচনা হয়েছিল কার হাত ধরে, ওয়াটসন, প্লেটো, পেস্তালাসি, রুসো। তো এক্ষেত্রে অপশন ডি হবে রুসো, রুসোর হাত ধরে প্রয়োগমূলক মনোবিদ্যার সূচনা হয়। কিন্তু এখানে আরেকটা বিষয় আমি বলে দেবো, পেস্তালসি কিন্তু এটাকে আরো বেশি কার্যকারী করে, প্রয়োগমূলক মনোবিদ্যার যে দিক, সেটাকে আরো বেশি মিনিংফুল বা কার্যকারী করে, বা সকলের কাছে বেশি প্রয়োগমূলক করে তোলে বা উপস্থাপন করে, সেটি হচ্ছে পেস্তালসি, কিন্তু সূচনা হয়েছিল রুসোর হাত ধরে। আচ্ছা, আমরা 8 প্রশ্ন দেখে নেব। 8 প্রশ্ন বলা আছে স্ট্যানলি হল কৈশোরকালে মেয়েদের বৈশিষ্ট্য বোঝানোর জন্য যে ইংরেজি শব্দের ব্যবহার করেছিলেন তা হলো কি। আবারও বলছি, কৈশোরকালে স্ট্যানলি হল কৈশোরকালে মেয়েদের যে বৈশিষ্ট্য সেগুলো বোঝানোর জন্য একটা ইংরেজি ওয়ার্ড ব্যবহার করেছিলেন, সেটা কি, সেটা হচ্ছে অ্যাডোলেসেন্স, বি হচ্ছে ফ্লেভার, সি হচ্ছে স্পিড অফ গ্রোথ, ডি হচ্ছে ম্যাচুরিটি স্টেজ। তো সেটি হচ্ছে আমাদের কি না, অপশন বি ফ্লেভার। তিনি মেয়েদের যে বৈশিষ্ট্য কৈশোরকালে বোঝাতে চেয়েছেন সেটির নাম দিয়েছিলেন ইংরেজি একটি ওয়ার্ড, সেটি হচ্ছে ফ্লেভার। নেক্সট আমরা চলে যাব, যারা নতুন তাদের কাছে আর একটি বিষয় বলে দিই, অবশ্যই চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে
একটা লাইক, আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে, এটুকু আমি চেয়ে নিই। যদি অবশ্যই ভিডিও ভালো লাগে একটা কমেন্ট করবে, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রিপশন করবে। কোনো জায়গার উপরে যে ভিডিও করতে হয় অবশ্যই করবে। আর নতুনদের জন্য আরেকটি কথা, যে আমার প্রায় 50-60টিরও বেশি আমার ভিডিও রয়েছে এসএলএসটির উপরে, বিভিন্ন ইউনিট থেকে 5টি-7টি করে প্রশ্ন আলোচনা করেছি। তোমরা আমার চ্যানেলের সাইডে গিয়ে দেখে নিতে পারো। বাকি প্রশ্ন আলোচনা করা যাক, বা কোনো জায়গার উপরে যদি ভিডিও করতে হয় অবশ্যই জানাবে। 9এর প্রশ্ন হচ্ছে, অ্যাডোলেসেন্স শব্দটি গ্রিক শব্দ অ্যাডোসিয়ার থেকে এসেছে। অ্যাডোসিয়ার থেকে এসেছে, যার অর্থ হলো জীবন বিকাশের পথে অগ্রসর, পরিণমনের পথে অগ্রসর, সমাজ জীবনের পথে অগ্রসর। ডি হচ্ছে স্বাভাবিক জীবন বিকাশের স্তর অনুযায়ী অগ্রসর। কথাটা হতো স্বাভাবিক জীবন বিকাশের স্তর অনুযায়ী অগ্রসর। তো এটি কি হবে? অ্যাডোলেসেন্স শব্দটি এসেছে অ্যাডোলসিয়ার থেকে এসেছে, যার অর্থ কি? তো এটি অর্থ আমাদের যেটি হবে অপশন বি, পরিণমনের পথে অগ্রসর। অপশন বি হবে, জীবন বিকাশের নয়, পরিণমনের পথে অগ্রসর হওয়া। নেক্সট, হেটেরোসেক্সুয়ালিটি দেখা যায় কোন স্তরে? জীবন বিকাশের যে স্তরগুলি রয়েছে তার মধ্যে এই যে একটি কনসেপ্ট বা এই যে একটি ওয়ার্ড যেটি বলছে হেটেরোসেক্সুয়ালিটি দেখা যায় কোন স্তরে? তো এটি দেখা যায় অপশন বি, কৈশোরকালে। হেটেরোসেক্সুয়ালিটির বাংলা অর্থ হলো বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বললেই আমরা সহজেই বলতে পারি সেটা বয়ঃসন্ধিকাল বা কৈশোরকাল বা অ্যাডোলেসেন্স স্তর। কিন্তু যখন হয়তো ইংলিশে এরকম একটা কোড দিয়ে দিল যে হেটেরোসেক্সুয়ালিটি দেখা যায়, তখন একটু হয়তো আমাদের কম প্রিপারেশন আছে, একটু গুলিয়ে ফেলে। তাই মনে রাখবে, এই হেটেরোসেক্সুয়ালিটি মানে, যেটা বাংলা মানেটা বলছে কি না, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ। আচ্ছা, নেক্সট আমরা 11 প্রশ্ন দেখে নেব। 11 প্রশ্ন বলছে, শিখনের ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি সঠিক নয়? আমরা শিখন জানি লার্নিং। লার্নিং বলতে আমরা কি বুঝি না, অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অনুশীলন বা চর্চার দ্বারা নতুন কোনো আচরণ বা অভিজ্ঞতা অর্জনকে আমরা শিখন বলছি। এটা নর্মাল কনসেপ্ট, বিভিন্ন জন বিভিন্ন মত দিয়েছেন। শিখন বলতে আমরা কি বললাম, অতীত অভিজ্ঞতা বা পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে অনুশীলনের দ্বারা চর্চার মাধ্যমে। তো এখানে আমরা দেখতে পাই যে ক্ষেত্রে বৈশিষ্ট্যগত বা যদি কোনো দিক দেখতে চাই কোনটি সঠিক নয় আমরা খুঁজবো। যেমন ধরো অপশন এ, শিখন পরিবেশ নির্ভর, এটা কিন্তু সঠিক। পরিবেশের উপরে নির্ভর করে, মানে যেখানে যেমন পরিবেশটার উপরে নির্ভর করে শিখন হয়। যেমন একটা এক্সাম্পল, যেমন ধরো আমরা বলি যে এই বিদ্যালয়টা শেখার পরিবেশটা খুব সুন্দর, খুব নির্জন নিরিবিলি স্থান। তার মানে সেই পরিবেশটা কত সুন্দর। আমরা বলি, আমরা আবার এটাও বলি যে আমার বাড়িটা পড়াশোনার পরিবেশ ঠিকঠাক নয়, এরকম বলি। তার মানে একটা জিনিস খেয়াল করে যে অবশ্যই শিখনটা পরিবেশের উপরে নির্ভরশীল। নেক্সট হচ্ছে, এটা তার মানে ঠিক, এটা হচ্ছে না এখানে অ্যান্সার। বিয়ে বলছে শিখন পরিণমন নির্ভর। অবশ্যই শিখন পরিণমন নির্ভর, কারণ পরিণমনের স্তর অনুযায়ী শিখন হয়। যেমন ধরো আমরা ক্লাস 5-এর ছেলেকে একটা যদি 10-এর ম্যাথ দিয়েছে, সেইভাবে পারবে না, কারণ তার পরিণমনের সেই স্তরটা এখনো ততটা মানে ম্যাচুরিটি হয়নি। তো সেই জায়গা থেকে পরিণমন নির্ভর, এটাও ঠিক। তার মানে এটাও অ্যান্সার হচ্ছে না। অপশন সি, শিখন আত্মসক্রিয়তা নির্ভর। অবশ্যই যে আমি শিখবো কিনা আমার নিজস্ব সক্রিয়তার উপরে নির্ভর করবে, এটাও ঠিক যে আত্মসক্রিয়তা, নিজের সক্রিয়তার উপরে শিখন নির্ভর করে। তাহলে পড়ে রয়ে গেল ডি, তাহলে এটাই নিশ্চয় হবে। তাহলে ডি এ যে জায়গা বলছে শিখন বংশগতি নির্ভর। দেখো আমরা বংশগতির উপরে ভিত্তি করে আমাদের বুদ্ধি, আমাদের স্মৃতি, আইকিউ লেভেল, আমাদের জন্মগত যে প্রবণতা সেগুলো জন্মগতভাবেই নিয়ে আসি বংশগতভাবে। কিন্তু শিখনটা কি, এখানে তো অনুশীলন দরকার, চর্চা দরকার, শেখা। তাই এটা বংশগত নির্ভর নয়, সেইভাবে বোঝাচ্ছি। কোনো একটা জায়গা থেকে হয়তো মনে হতে পারে, কিন্তু এইখানে অপশনের ভিত্তিতে আমাদের অপশন ডি হবে আনসার। 12 প্রশ্ন হচ্ছে, অ্যানিম্যাল ইন্টেলিজেন্স বইটি কার লেখা? থর্নডাইক, অ্যারিস্টটল, ওয়াটসন না রুসো? তো অ্যানিম্যাল অফ ইন্টেলিজেন্স আমি সালটা উল্লেখ করে দিচ্ছি, কত না 1899 সালে অ্যানিম্যাল অফ ইন্টেলিজেন্স বইটি লিখেছেন। সেটি কে? সেটি হচ্ছে অপশন এ, থর্নডাইক। থর্নডাইকের যে বই সেটি হচ্ছে কি, অ্যানিম্যাল অফ ইন্টেলিজেন্স। থর্নডাইকের আমরা কতগুলো বিষয় রিলেটেড আলোচনা করতে পারি। থর্নডাইকের কি, ট্রাই অ্যান্ড এরর থিওরি, প্রচেষ্টা ভুলের তত্ত্ব, বিড়াল নিয়ে তিনি পরীক্ষা করেছেন। তো 13 প্রশ্ন আমরা দেখে নেব, শিখনের ক্ষেত্রে টাইম কার্ভ ব্যবহার করেছেন কোন মনোবিদ? শিখনের ক্ষেত্রে টাইম কার্ভ, যেটা লেখচিত্র বলা হয় শিখনের ক্ষেত্রে, শিখন তত্ত্বের ক্ষেত্রে আমরা বলতে পারি। তো এটি ব্যবহার করেছেন কোন মনোবিদ? অপশন এ প্যাভলভ, বি এ থর্নডাইক, সি এ স্কিনার, ডি হচ্ছে হাল। এই টাইম কার্ভ বা লেখচিত্র কে ব্যবহার করেছিলেন? না অপশন বি, থর্নডাইক ব্যবহার করেছিলেন। টাইম কার্ভ, যেটিকে আমরা লেখচিত্র বলতে পারি, যার নাম বলছে টাইম কার্ভ, যেখানে তিনি দেখেছিলেন যে বিড়ালের প্রচেষ্টার যত বেশিবার প্রচেষ্টা করছে তত ভুলগুলো কমছে, তিনি তার লেখচিত্রের মাধ্যমে দেখেছেন, যেটাকেই নাম দেওয়া হয়েছে টাইম কার্ভ। 14 প্রশ্ন আমরা দেখে নেব। 14 হচ্ছে, যদি থর্নডাইকের
কোনো একটি বিড়াল পাজল বক্সের, থর্নডাইক যে পরীক্ষা করার জন্য বক্স ব্যবহার করেছিলেন, এখানে একটি বলে দিই, তার বক্সের নাম পাজল বক্স। থর্নডাইক যে পরীক্ষা করেছিলেন তার তত্ত্বটি মানে আবিষ্কার করার জন্য বিড়ালকে নিয়ে যে বক্স ব্যবহার করেছিলেন সেই বক্সটির নাম হচ্ছে পাজল বক্স। তার মানে এখানে বলছে যে যদি থর্নডাইকের কোনো একটি বিড়াল, মানে অনেক বিড়াল নিয়ে পরীক্ষা করেছেন, কোনো একটি বিড়াল পাজল বক্সের মধ্যে অন্যরকম আচরণ করতো, মানে যেভাবে আচরণ করেছে সেরকম আচরণ না করে অন্যরকম আচরণ করতো, তাহলে আমেরিকার সব শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যসূচি বদলে দিতে পারতো। উক্তিটি কার? কত সুন্দর একটা মিনিং বলছে। যে কি বলছে যে থর্নডাইক যে বিড়াল যেমন আচরণ করেছে তার ভিত্তিতে তিনি তত্ত্ব আবিষ্কার করেছেন, তার ভিত্তিতে আমেরিকার শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যসূচি রচনা হয়েছে। কিন্তু এর কত সুন্দর একটা মিনিং করেছে, যদি কোনো একটা বিড়াল অন্যরকম আচরণ করতো তাহলে আমেরিকার পাঠ্যসূচিটাই নাকি বদলে যেত। কি একটা মানে একটা খুব রসাত্মবোধমূলক দৃষ্টিভঙ্গি। তো এই উক্তিটি কার? প্যাভলভ, স্প্রিন্টহল, আর সি হচ্ছে ম্যাকডুগাল, ডি হচ্ছে ওয়ার্থার। তো এটি মানে বক্তব্য করেছিলেন স্প্রিন্টহল, অপশন বি, স্প্রিন্টহল এমন একটি কথা বলেছিলেন। আচ্ছা, নেক্সট আমরা জানি সে খুব এখনের সময়ে, হ্যাঁ, তো বিষয় হচ্ছে আমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে প্রথমে কনসেপ্ট করতে হবে কোন সিলেবাসে কি আছে, এবং সিলেবাসের যে জায়গাগুলো আছে বিভিন্ন বই থেকে বা জায়গা থেকে কত ধরনের কি রকম আসতে পারে, কারণ আমরা জানি কম্পিটিশন ভীষণ চূড়ান্ত যাকে বলা যেতে পারে। তো সেই জায়গা থেকে যত ডিটেলসে বা গভীরে যেয়ে আমাদের এই প্রশ্নগুলো রেডি করা যায়। তো সেইভাবে আমি তুলে ধরার চেষ্টা করেছি সিলেবাস ধরে। আমি আরও এই সাইকোলজির অনেক প্রশ্ন আলোচনা করেছি, অন্য ভিডিও তোমরা দেখে নিতে পারো যারা দেখোনি এখনো। 15 প্রশ্ন হচ্ছে, আমরা দেখে নেব SOR কার শিখন তত্ত্বের সাংগঠনিক রূপ। কি বলছে? SOR কার শিখন তত্ত্বের সাংগঠনিক রূপ? হাল, স্কিনার, থর্নডাইক না টলম্যান? তো SOR যে শিখন তত্ত্বটি সেটি হচ্ছে আমাদের কার? না থর্নডাইকের। থর্নডাইকের যে শিখন তত্ত্ব তার সাংগঠনিক রূপ দিচ্ছে নাকি SOR। আমরা যেমন শিখন সাংগঠনিক রূপ যেমন প্যাভলভকে দেখেছি S1 R1 S2 R2, S1 R1 R2, মানে এরকম ভাবে আমরা দেখেছি স্কিনার, থর্নডাইক আর হচ্ছে প্যাভলভে, সেরকম SOR যে সাংগঠনিক রূপ সেটা হচ্ছে থর্নডাইক। নেক্সট 16 আমরা দেখে নেব, মনোবিদ প্যাভলভ কত সালে থেকে প্রাচীন অনুবর্তনে কাজ শুরু করেন? যখনই আমরা এডুকেশন পড়া শুরু করেছি, যখন শিখনের তত্ত্ব পড়া শুরু করেছি, সর্বপ্রথম কিন্তু আমাদের সামনে যেটা আসে সেটা হচ্ছে আচরণবাদীদের মূলক পরীক্ষা একটি, সেটি হচ্ছে তার যে দুটি পরীক্ষা রয়েছে, যেমন এটি সক্রিয় অনুবর্তন, প্রাচীন অনুবর্তন। তেমন প্যাভলভের প্রাচীন অনুবর্তনের পরীক্ষা তিনি কাজ শুরু করেছিলেন কত সালে? 1804, 1887, 1899 না সরি এটা ভুল হলো, 1894, দুঃখিত, এটা 1894 হবে, ডি এর অপশন। তো এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে 1804 সালে প্যাভলভ তার শিখন কাজটি শুরু করে। কত সালে? না 1804 সালে, অপশন এ সঠিক অ্যান্সার। তো নেক্সট 17 প্রশ্ন, আমরা হাফের বেশি প্রশ্ন আলোচনা করে নিয়েছি, আমরা আজকে 26টি প্রশ্ন আলোচনা করব এবং রিলেটেড বেশ কিছু প্রশ্ন। 17 প্রশ্ন বলছে কোন মনোবিদের শিখন তত্ত্বকে আর টাইপ বলা হয়? প্যাভলভ, স্কিনার, হাল না কোহলার? তো এক্ষেত্রে বিষয়টা একবারেই সোজা, তবে আমাদের ক্ষেত্রে কোন জায়গাটা গুলিয়ে ফেলে যে আর টাইপ, এস টাইপ। তো আর টাইপ একটা আছে একজনের শিখন তত্ত্ব, আর এস টাইপ আছে, তাহলে এস টাইপটা কার, আর টাইপটা কার? তো এক্ষেত্রে যেটি আমি প্রশ্ন দিচ্ছি 17 অ্যান্সার হবে অপশন বি, স্কিনার। আর টাইপ হচ্ছে স্কিনার, রেসপন্ডেন্ট টাইপ জাতীয় যে তত্ত্ব সেটা হচ্ছে স্কিনার, আর স্টিমুলাস টাইপ যেটা সেটা হচ্ছে প্যাভলভ। তার মানে আমরা মনে রাখবো এস হলে প্যাভলভ আর আর হলে স্কিনার, আর রেসপন্ডেন্ট জাতীয় হলে স্কিনার, আর স্টিমুলাস জাতীয় হলে আমাদের টাইপ হলে আমাদের কি? প্যাভলভ। আচ্ছা, 18 প্রশ্ন দেখা যাক। 18 প্রশ্ন বলছে অপারেন্ট অনুবর্তনে শক্তিদায়ক উদ্দীপকের ক্রমপর্যায়ে উপস্থিতিকে বলা হয়। অপারেন্ট অনুবর্তনে শক্তিদায়ক উদ্দীপকের ক্রমপর্যায়ে উপস্থিতিকে বলা হয় যে অনুবর্তন, আপানুবর্তন, স্যাপিং না কন্ডিশনিং? তো কি বলেছে আবার প্রশ্নটা পড়ো। প্রশ্ন বলছে অপারেন্ট অনুবর্তন মানে সক্রিয় অনুবর্তন বা স্কিনারের অনুবর্তন আমি বলতে পারি, যে শক্তিদায়ক উদ্দীপকের ক্রমপর্যায়ে মানে ধাপে ধাপে শক্তিদায়ক মানে এটাকে উপস্থিত করা হচ্ছে। যেমন ধরো একজন স্টুডেন্টকে বলা হয়েছে যে তুমি যদি ভালো রেজাল্ট করো তাহলে পেন দেবো, তারপর তুমি যদি
আরেকটু ভালো রেজাল্ট করো, তোমাকে আমি এটা দেবো। মানে তাকে ধাপে ধাপে শক্তিদায়ক উদ্দীপকের প্রয়োগকে, মানে এই অনুবর্তন প্রক্রিয়ায় কি বলছে, আপানুবর্তন, অনুবর্তন না কি, না স্যাপিং না কন্ডিশনিং। তো এখানে বলছে স্যাপিং, অপশন সি। অনুবর্তন কি না, যখন কৃত্রিম উদ্দীপকের প্রয়োগ ঘটিয়ে স্বাভাবিক প্রতিক্রিয়া পাওয়া যায় তখন তাকে অনুবর্তন বলে। আমরা জানি যে কৃত্রিম উদ্দীপকের প্রয়োগ ঘটিয়ে স্বাভাবিক যে প্রতিক্রিয়া। আর আপানুবর্তন কি, যখন কোনো কিছু ফল না পায় তখন দীর্ঘদিন, তখন অনুবর্তন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, তখন তাকে বলা হচ্ছে আপানুবর্তন। আমরা এগুলো দেখেছি। আচ্ছা, নেক্সট আমরা 19-এর প্রশ্নে আমরা একটু দেখে নেব। 19-এর প্রশ্ন হচ্ছে, সক্রিয় অনুবর্তন তত্ত্বে স্কিনার মোট কয়টি আচরণ সংক্রান্ত নীতি বা সূত্র ব্যবহার করেছেন? কি বলছে, সক্রিয় অনুবর্তন তত্ত্বে স্কিনার মোট কয়টি আচরণ সংক্রান্ত নীতি বা সূত্র ব্যবহার করেছেন? 8, 13, 17, 21। তো এটি মনে রাখবে যে সক্রিয় অনুবর্তনে স্কিনার মোট কয়টি নীতি, না 17টি আচরণ সংক্রান্ত নীতির ব্যবহার করেছেন। নেক্সট 20-র প্রশ্ন আমরা দেখে নেব। 20-র প্রশ্ন বলছে, স্কিনারের শিখন তত্ত্ব নিম্নলিখিত কোন শিখন পদ্ধতিকে গুরুত্ব দান করেছে? স্কিনারের শিখন তত্ত্ব নিম্নলিখিত কোন শিখন পদ্ধতিকে গুরুত্ব দান করেছে? স্বশিখন পদ্ধতি, প্রোগ্রাম পদ্ধতি, ব্যক্তিকেন্দ্রিক পদ্ধতি, না সিএএল। সিএল এর একটা ফুল ফর্ম আমরা জানা আছে যে কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং, আর একটা সিএআই থাকে, কম্পিউটার ইনস্ট্রাকশন লার্নিং, অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন, ভুল বললাম। তো স্কিনারের শিখন তত্ত্ব যে পদ্ধতি আমরা দেখতে পাই, মেনলি যে পদ্ধতি বলা হয় সেটাকে আমরা বলে না যে স্কিনারের তত্ত্ব, প্রোগ্রাম পদ্ধতি। এই প্রোগ্রাম পদ্ধতিতে কিন্তু আলাদা একটা বিষয় হচ্ছে সিএআই, যেটা ক্যাল নয়, সিআইও বলতে পারে, কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন। তো স্কিনারের এখানে পদ্ধতি যেটা হচ্ছে প্রোগ্রাম লার্নিং। আমাদের কাছে আর 6টি প্রশ্ন আছে, আমরা এক এক করে 6টি প্রশ্ন দেখে নেব। আরেকটি বিষয়, কোনো কারণে বা যদি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে কোনো প্রশ্নের উত্তর ভুল বলা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তো সেই জায়গায় বলে দেওয়া যে তোমরা অবশ্যই সেই জায়গাটি আমাকে একটু তুলে ধরবে, অনেক ভিডিওতে অনেকেই বলেছে। তো আমরা আর বাকি 6টি প্রশ্ন আলোচনা করে নেব। 21-এর প্রশ্ন হচ্ছে, কোহলারের ব্যবহৃত পরীক্ষায় শিম্পাঞ্জির নাম কি ছিল? একবারে ভীষণ সোজা, যাদের কাছে খুব স্টাডি, একবারে আমরা 11-এর জায়গা থেকে বা 12-এর যে জায়গা সেখান থেকে আমরা দেখতে পাই এই বিষয় 12-এর বইয়েতে প্রথম পড়া শুরু, কিন্তু তবু আমাদের মাথা থেকে যদি না কোনো কারণে চর্চায় থাকে অনেক সময় গুলিয়ে যায়। যে অপশন এ রামবীর, বি এ জগন্নাথ, আর সি হচ্ছে সুলতান, ডি হচ্ছে শের সিং। তো শিম্পাঞ্জির যে নাম ছিল সেটি হচ্ছে সুলতান নামে শিম্পাঞ্জি ছিল। নেক্সট আমরা দেখে নেব 22-এর প্রশ্ন। 22-এর প্রশ্ন বলছে, অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলে কোন দুটি প্রক্রিয়াকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে? অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল, যে আমরা এখানে কতগুলো বিষয় জানবো, যেটাকে আমরা ইনসাইটফুল লার্নিং বলছি, কোহলার, কোফকা, ওয়াদিমার যে সমগ্রতাবাদী বা গেস্টালবাদী বলা হয়। আবার গেস্টাল কথার অর্থ হচ্ছে অবয়ব বা আকার, অনেকগুলো বলে দিলাম। এই অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল কোনটাকে বলছে? ইনসাইটফুল লার্নিং। এর প্রবক্তাকে না কোহলার, কোফকা, ওয়াদিমার, এদেরকে বলা হয় সমগ্রতাবাদী বা গেস্টালবাদী। গেস্টাল কথার অর্থ কি না অবয়ব বা আকার। আমি রিলেটেড অনেকগুলো বিষয় উপস্থাপন করলাম। তো এখানে আমরা দেখে নেব যে কি বলছে প্রশ্ন, যে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলে কোন দুটি প্রক্রিয়াকে অধিক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ও মিস্টেক হয়েছে। এ হচ্ছে স্বাভাবিকীকরণ ও সামান্যীকরণ, বি হচ্ছে আত্মীকরণ ও সহযোজন, সি হচ্ছে অনুবর্তন আপানুবর্তন, ডি হচ্ছে সামান্যীকরণ ও পৃথকীকরণ। তো অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলে যে দুটি প্রক্রিয়াকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে সেটি হচ্ছে সামান্যীকরণ ও পৃথকীকরণ। অপশন ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার। নেক্সট আমরা প্রশ্নে চলে যাব। নেক্সট হচ্ছে, একজন শিক্ষার্থীর ভালো ফল তার পরবর্তী শিখনকে উদ্দীপিত করে। কি বলছে? একজন শিক্ষার্থীর ভালো ফল তার পরবর্তী শিখনকে উদ্দীপিত করে। এটি থর্নডাইকের কোন সূত্রের সঙ্গে সাযুজ্য রয়েছে? কি বলছে দেখো, একজন শিক্ষার্থী যদি ভালো ফল তার পরবর্তী শিখনকে উদ্দীপিত করে, এটা থর্নডাইকের যে সূত্রগুলি রয়েছে। থর্নডাইক হচ্ছে ট্রাই অ্যান্ড এরর অর্থাৎ 50টা ভুলের তত্ত্ব আবিষ্কার করেছে। সেখানে আমরা দেখেছি যে ওনার 3টি প্রধান সূত্র অর্থাৎ মুখ্য এবং 5টি গৌণ সূত্র আছে। তার মধ্যে আমরা এখানে দেখে নেব যে কোন সূত্রের সঙ্গে সাযুজ্য আছে এই কথাটি, যে একজন শিক্ষার্থীর ভালো ফল তার পরবর্তী শিখনকে উদ্দীপিত করে। সেটা কি? অনুশীলনের সূত্র, প্রস্তুতির, সি এ ফল লাভের সূত্র, না ডি হচ্ছে বহুমুখী প্রতিক্রিয়া, সেটি হচ্ছে ফল লাভের সূত্র। কারণ এখানে বলা হয়েছে যে যদি প্রাণী
তার আচরণের পরে যদি সঠিক ফল পায় তাহলে অবশ্যই সে আবার শিখনের প্রতি উদ্দীপিত হবে। তাহলে ফল লাভের সূত্রের সঙ্গে বলা হয়েছে। 24-এর প্রশ্ন হচ্ছে, একজন শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদান শুরু করার পূর্বে একটি আদর্শ শিক্ষণীয় পরিবেশ তৈরি করবেন, এটি স্তনডাইকের কোনটি, কোন সূত্রের সঙ্গে সাযুজ্য? কি বলেছে, একজন শিক্ষক শ্রেণীকক্ষে আসলেন, তিনি পাঠদান শুরু করার পূর্বে একটা শেখার যে পরিবেশ, হঠাৎ করে এসে তিনি পাঠদান শুরু করবেন না, একটা শেখার যে পরিবেশ, ছেলে মেয়েদের মানে ইন্টারেস্ট, অ্যাটেনশন, মোটিভেশন, সমস্ত কিছু ঠিক রেখে পাঠদান শুরু করবেন। মানে এই যে শিক্ষণীয় পরিবেশটা তৈরি করবেন, এটা কোন কিসের সঙ্গে তার সাযুজ্য, এটি আমরা বুঝতে পারছি। অনুশীলন, প্রস্তুতি, ফললাভ, আত্মীকরণ, সেটা যে প্রস্তুতি, আগে প্রস্তুত হতে হবে শেখার জন্য প্রাণীকে। আমরা আলোচনা করলাম 24টি প্রশ্ন, আরো 2টি প্রশ্ন আছে, আমরা আলোচনা করে নেব। 25-এর প্রশ্ন বলছে, অন মেমোরি বইয়েতে, আমি সালটে উল্লেখ করে দিয়েছি, যদিও সব প্রশ্নগুলো আমার নিজের থেকে সেট আপ। তো আবারও বলছি, আমি যদি তোমাদের কোনো জায়গার উপরে ভিডিও করতে হয়, অবশ্যই আমি রেগুলার যেভাবে ভিডিও আপলোড করছিলাম সেইভাবে করতে পারছি না। তোমরা খেয়াল করেছো, অনেকেই আমাকে যোগাযোগ করে, ফোন করেছো, হোয়াটসঅ্যাপে গ্রুপ যে আছে আমার গাইড টু এডুকেশন গ্রুপ, সেখানে মেসেজ করেছো কিন্তু রেগুলার ভিডিও দেওয়ার জন্য। কিন্তু আমি দুঃখিত, ভীষণভাবে দুঃখিত যারা রেগুলার আমার ভিডিওর অপেক্ষায় থাকো, যে আমি আমার বিভিন্ন কাজের জন্য, ব্যস্ততার জন্য, হয়তো এই কথাটা বারবার বলে বলে তোমাদের খারাপ লাগছে, তবুও আমি তোমাদের সঙ্গে নিজের মতো ভেবেই বলছি, আমার বেশ কিছু কাজের বা ব্যক্তিগত চাপের জন্য আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারছি না। আমি পারলে খুবই খুশি হতাম। তো যতটা আমি পারবো তোমাদেরকে পরীক্ষার আগে এইভাবে সাপোর্ট করব। তো দেখো, আবারও বলছি যে অন মেমোরি বইয়েতে কোন মনোবিদ প্রথম স্মরণ ক্রিয়ার স্মৃতির পরীক্ষামূলক প্রয়োগ করেন? অন মেমোরি একটা বই, কোন মনোবিদ, একজন মনোবিদ যিনি প্রথম স্মরণ ক্রিয়া, যেটা আমরা স্মৃতিশক্তি বলি, পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেন, এবিং হস, ওয়াটসন, রস না সুবেল? তো এই অন মেমোরি বইয়েতে যে প্রথম শুরু করেন তিনি হলেন এবিং হস, অপশন এ। মনে রাখবে, এবিং হস একজন মনোবিদ, তিনি প্রথম তার এই অন মেমোরি বইয়েতে প্রথম মানে পরীক্ষামূলক স্মৃতির প্রয়োগ শুরু করেন। আমরা লাস্ট প্রশ্নে চলে এসেছি, শেষ প্রশ্নে। শ্রেণীতে শিক্ষার্থীকে প্রশ্ন করা হলো, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? এটি স্মৃতির কোন প্রক্রিয়ার মধ্যে পড়ে? কি বলছে না, শ্রেণীতে শিক্ষার্থীকে প্রশ্ন করা হলো যে পলাশি যুদ্ধ কত সালে হয়েছিল। তো সাধারণত 1757 আমরা জানি, কিন্তু এই যে বিষয়টি যে প্রশ্ন করা হলো, এটি স্মৃতির কোন প্রক্রিয়ার মধ্যে পড়ে? যদি ওটা ইতিহাসের প্রশ্ন, ভুল বলছি কিনা তারও কোনো ঠিক নেই। তো মানে আমি একটা উদাহরণ হিসেবে বলছি যে শ্রেণীতে শিক্ষার্থীকে প্রশ্ন করলো পলাশি যুদ্ধ কত সালে হয়েছিল, স্মৃতির কোন প্রক্রিয়ার মধ্যে? সংরক্ষণ, পুনরুত্থাপন, পুনরুদ্রেক, প্রত্যাভিজ্ঞা। তো এটি আমাদের কোন এর মধ্যে পড়বে না, অপশন সি, পুনরুদ্রেক। এবার আমি একটু বলি কেন, এই বিষয়টা আমাদের একটু জেনে নেওয়া দরকার। যারা জানো তারা তো তাদের কোনো বিষয় নয়, কিন্তু যারা জানো না তারা একটু শুনে নাও যে কেন পুনরুদ্রেকের মধ্যে পড়ছে। আমরা জানি যে স্মৃতির যে ধাপ, সেই ধাপের ক্ষেত্রে আমরা দেখি প্রথমে স্টেপ হচ্ছে শিখন, তারপরে সেটাকে সংরক্ষণ করা হয়, তারপরে পুনরুত্থাপন ঘটে। পুনরুত্থাপনের দুটো প্রক্রিয়া, একটা পুনরুদ্রেক, একটা প্রত্যাভিজ্ঞা। আমরা এই হিসাবে জানি যে প্রথমে আমরা কোনো কিছু বিষয় শিখলাম, তারপর সেটাকে সংরক্ষণ করলাম, তারপরে পুনরুত্থাপন করলো। পুনরুত্থাপন মানে দুটো প্রক্রিয়ার মাধ্যমে পুনরুত্থাপন, একটা পুনরুদ্রেক, একটা প্রত্যাভিজ্ঞা। যখন কোনো কিছু বিষয়কে তার অবর্তমানে মনে করতে হয় তখন পুনরুদ্রেক, আর যখন সে সামনে আছে তার বর্তমানে তাকে মনে করতে হয়, স্মরণ করতে হয়, তখন সেটা প্রত্যাভিজ্ঞা। যেমন যদি সালগুলো উল্লেখ করে দেয়, তো পলাশির যুদ্ধ কত সালে, অপশন এমসিকিউ প্রশ্ন, তাহলে সেটা কার আন্ডারে আসতো? প্রত্যাভিজ্ঞা। মানে এমসিকিউ প্রশ্নগুলো ধরো প্রত্যাভিজ্ঞা, চিনে নেওয়া। আর পুনরুদ্রেক হচ্ছে মনে করা, যেমন এসএকিউ প্রশ্ন, সেই দৃষ্টিভঙ্গিতে। তো অবশ্যই একটা বিষয় চেয়ে নেব, যারা নতুন সাবস্ক্রিপশন অবশ্যই করবে। কোনো কিছু বিষয়ের উপরে যদি ভিডিও করতে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর একটি বিষয় যে একটা প্লিজ কমেন্ট করো যদি ভালো লাগে, একটা লাইক। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাফল্য কামনা করি। থ্যাংক ইউ।